হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল সেশনে, যেখানে আমরা উইমেন রিজার্ভেশন বিল নিয়ে কথা বলবো। সংসদে একটা বিরাট বড় ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছিল এই উইমেন রিজার্ভেশন বিল নিয়ে, যদি এটা পাশ হয়ে যেত। কিন্তু ম্যাক্সিমাম লোকজন এটাকে কি করলো না, যারা অপোনেন্ট টিমে ছিল তারা এটাকে বাতিল করে দিল। এবং এই উইমেন রিজার্ভেশনকে তো সমর্থন করছে সবাই, কিন্তু অপোনেন্ট টিমের বক্তব্য হলো এই উইমেন রিজার্ভেশনকে ঘিরে আর বাকি যে সমস্ত বিষয়গুলো অ্যাসোসিয়েটেড আছে, যেরকম ধরো ডিলিমিটেশন, যেরকম ধরো 106তম অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি, আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো এর সাথে যুক্ত আছে, সেইগুলোকে সমর্থন করছে না অপোনেন্ট টিম। তাই জন্য কি করা হলো না, এই 2026-এ যে 16ই এপ্রিল আমাদের লোকসভাতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল, যে মহিলাদের জন্য স্পেশালি আসন বাড়ানো হবে, সেই যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল উইমেন রিজার্ভেশন বিলের মধ্যে, সেই প্রস্তাবটাকে বাতিল করে দেওয়া হলো এবং এটা এখনো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। তো এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 106তম সংবিধান সংশোধনী থেকে 131তম বিলের একটা পতন। তো এটা একটা সম্পূর্ণ ডিটেল একটা বিষয়, যেটাকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে। এবং এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সব থেকে বড় কথা অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এবং তোমাদের গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে প্রশ্ন আসবেই আসবে। তাই সেশনটা শুরুর থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এবং অবশ্যই যেহেতু এটি মহিলা কেন্দ্রিক একটি বিল, তাই জন্য এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রচণ্ড রকমভাবে ইম্পর্ট্যান্ট। আর ঐতিহাসিকভাবে যে 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল এবং যে আইনটা অলরেডি 2023 সালে পাশ হয়ে গিয়েছিল, সেই আইনটাই এনাক্ট করা হলো না বা সেই আইনটাই ইমপ্লিমেন্ট করা গেল না কেন, সেটার পিছনে রিজন কি রয়েছে ডিলিমিটেশন ব্যাপারটা কি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। পাশাপাশি সেন্সাসের ভূমিকা কি রয়েছে এর মধ্যে, সেটা নিয়েও আমরা কথা বলবো। কেন 2026 সালে 131তম বিল বাতিল করে দেওয়া হলো, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একদম ডিটেলে কথা বলবো। তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ ভীষণই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো নিয়ে আলোচনা করা হবে, খাতায় সেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল বা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সহ সেগুলোকে লিখে রাখো, কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স জাস্ট বিশাল পরিমাণে রয়েছে। তো ভিডিও শুরু করার আগে আমি জাস্ট এইটুকু বলে দিই, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করোনি, অবশ্যই এটা হলো আমার স্ক্যানার টেলিগ্রাম চ্যানেলের, তো তোমরা জয়েন করে যাও জাস্ট ফোন থেকে স্ক্যান করে, অথবা দেখো কমেন্ট সেকশনে আমি পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও জয়েন করে যেতে পারো। প্রত্যেক সোম থেকে শুক্র আমার এই চ্যানেলে ডেডিকেটেডলি বিকেল 3টের সময় ক্লাস থাকে জিকে জিএসের, তো কেউ মিস করো না, ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করো প্রত্যেকে। পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের এসএসসির এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ফেজ এক্সাম, জিডির পরীক্ষা ইত্যাদি যে সমস্ত এসএসসির পরীক্ষাগুলো হয়, তার প্রিপারেশন, তার ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে আমাদের 20 তারিখ থেকে, 20 এপ্রিল থেকে। তো প্রত্যেকে এই ব্যাচের জন্য যারা যারা এনরোল করতে চাইছো, যারা যারা এসএসসিকে একদম শুরুর থেকে পড়তে চাইছো, A to Z জানতে চাইছো, অবশ্যই ব্যাচে জয়েন করে যেতে পারো। হাইয়েস্ট ডিসকাউন্ট কোড Y1012, অবশ্যই এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা ব্যাচে এনরোল করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচের ক্লাসে। তার সাথে সাথে আজকের এই স্পেশাল সেশনটা আমি শুরু করে দিচ্ছি, যেখানে আমরা উইমেন রিজার্ভেশন বিল নিয়ে কথা বলবো। 106তম সংবিধান সংশোধনী কি, ফার্স্টে আমরা এটা জেনে নিই, কারণ 2023 সালে আমি এর আগেও যে শর্টস করেছিলাম তোমাদের জন্য, হয়তো অনেকে দেখেছো, হয়তো দেখোনি। যারা নতুন রয়েছো, নতুন দেখছো আমার এই সেশনটা বা ভিডিওটা, তাদেরকে বলে দিই যে আমি এর আগে, মানে 16ই এপ্রিল যেহেতু এই সংসদের মিটিংটা হওয়ার কথা ছিল, তারও আগে আমি একটা মানে শর্টস করে দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই 2023 সালে অলরেডি উইমেন রিজার্ভেশন বিল এটা
মানে এটাকে মানে তোমার ঘোষণা করে দেওয়া হয়েছিল, পাশ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা ইমপ্লিমেন্ট এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। তার পিছনে বেশ কয়েকটা রিজন রয়েছে, সেগুলো তো বলবো। তার আগে বলে দিই যে 2023 সালে পাশ হওয়া এই আইনটি মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বলতে পারো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ছিল। তাহলে এই বিলটা কেন এখনো পর্যন্ত যেটা সবাই সাপোর্ট করছে, তাহলে তারপরেও কেন এই বিলটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা গেল না? দেখো, লোকসভাতে 33% আসন সংরক্ষিত, রাজ্য বিধানসভাতেও 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল, এবং দিল্লির বিধানসভা সেখানেও কিন্তু 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল এই বিলটার মধ্যে, যেটা 2023 সালে পাশ হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু 106তম সংশোধনীর আন্ডারে পড়ছে, বোঝাতে পারলাম। এবং এটা রাজ্যসভা বা রাজ্য আইন পরিষদে এই সংরক্ষণ প্রযোজ্য ছিল না বা প্রযোজ্য নয়, এটা বলা হয়েছিল। এবার এর পিছনে রিজন কি থাকতে পারে বা কি বৃত্তান্ত রয়েছে সেটা আমরা একটু একটু করে জানবো। দেখো, আমাদের যেটা লোকাল গভর্নমেন্ট, মানে আমি বলছি স্থানীয় যে আমাদের পৌরসভা এবং পঞ্চায়েত, তো এগুলোকে বলা হয় লোকাল গভর্নমেন্ট। তো এই লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় গভর্নমেন্টে কিন্তু আমাদের অলরেডি এখন যদি আমরা কন্ডিশন দেখি, তাহলে 46% মহিলা প্রতিনিধি এক্সিস্ট করছে। তারা কিন্তু মতামত দিতে পারছে স্বাধীনভাবে এবং তাদের মতামতকে আমরা গ্রহণও করছি। 46% মহিলা প্রতিনিধি কিন্তু এখন এক্সিস্ট করছে, এবং যার সংশোধন হয়েছিল, দেখো, পঞ্চায়েত এবং পৌরসভা নিশ্চয়ই জানো তোমরা, 1992-তে এটার সংশোধন হয়েছিল 73তম এবং 74তম সংশোধনীর মাধ্যমে, দেখতে পাচ্ছ। তো এগুলো আমি অলরেডি তোমাদের ক্লাসে অনেকবার আলোচনা করেছিলাম যে 73তম সংশোধনীর দ্বারা আনা হয়েছিল আমাদের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতকে, এবং তারপরে মিউনিসিপ্যালিটি বা পৌরসভাকে, এবং তারপর 74তম অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু 1992তেই আনা হয়েছিল কোঅপারেটিভ সোসাইটিতে। তো এইগুলোর যে নির্বাচন হয় বা এগুলোর যে তোমার পৌরসভা বা পঞ্চায়েতের যে আসন সংরক্ষণ রয়েছে, সেখানে কিন্তু 46% মহিলা প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে যদি আমরা সংসদ বা বিধানসভার দিকে তাকাই, সেখানে আমরা মাত্র 15% মহিলাদের সংরক্ষণ দেখতে পাচ্ছি। তো এই যে একটা হিউজ ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, সেখানেই মূলত প্রবলেম ছিল, এবং সেখানেই বলা হয়েছিল যে আসন সংখ্যা বাড়ানো হবে। আমাদের এখন টোটাল হচ্ছে 543টা আসন রয়েছে লোকসভাতে, তো সেটাই বাড়িয়ে করার কথা ছিল 850টি, ঠিক আছে। 543 থেকে 850 করার কথা ছিল, যার মধ্যে 815টা হবে হচ্ছে তোমার 815 প্লাস 35 এরকম একটা ভাগ করার কথা বলা হয়েছিল। কিন্তু দেখো কি বলছে, যে স্থানীয় স্তরের এই সাফল্যের পরেও জাতীয় স্তরে মহিলাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধির জন্যই নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এইটাও আনা হয়েছিল 2023 সালে, যেটা আমি বললাম যে অলরেডি পাশ করে দেওয়া হলো 2023-এ 106তম সংশোধনীর বিলের মাধ্যমে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হলো না। এবার আমাদের আরও কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেলের দিকে তাকাতে হবে এবং ইম্পর্টেন্ট কিছু সংশোধনী বিলের দিকে তাকাতে হবে। দেখো, আমরা 2026 সালটাকে বুঝবো, তার আগে আমরা একটু 1996 থেকে 2023 পর্যন্ত কি ঘটনা ঘটেছিল সেটাকে আলোচনা করে নিই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা জানা থাকলে আমাদের প্রেজেন্টটা বুঝতে সুবিধা হবে। দেখো, 81তম সংশোধনী বিল 1996-এ পাশ হয়েছিল, ইম্পর্টেন্ট কিন্তু, খুব ভালো করে এগুলোকে এখন পড়বে। তো এই 81তম সংশোধনী বিল যেটা 1996-এ পাশ হয়েছিল, সেখানে বলা হয়েছিল যেটা আসন আবর্তন মানে কি, ডিলিমিটেশনের ব্যাপারটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডিলিমিটেশন ব্যাপারটা হচ্ছে আমাদের যে এই লোকসভা বা সাংসদের কথা বলছি, সেখানে ধরে নাও আমাদের ইউপিতে অনেক বেশি জনসংখ্যা রয়েছে, রাদার দেন সাউদার্ন যে স্টেটগুলো রয়েছে তার তুলনায়, মানে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এগুলোর তুলনায় আমাদের ইউপি, বিহার, রাজস্থান, এগুলোতে কিন্তু জনসংখ্যা
অনেক পরিমাণে রয়েছে। তো এই সমস্ত জায়গায় ধরে নাও 30 লাখ যে লোক বসবাস করছে উত্তরপ্রদেশে, তার অধীনে মানে তাদেরকে ডিল করছে কে? একজন এমপি। অপরদিকে আমি হয়তো দেখব যে 8 লাখ বা 9 লাখ লোকজন থাকছে আমাদের সাউদার্ন স্টেটগুলোতে, এবং সেখানে তাদের মাথার উপরে রয়েছে একজন এমপি। তাহলে কি কার ওয়েটেজ বেশি হচ্ছে? অবভিয়াসলি ইউপি বিহারের ওয়েটেজ বেশি হচ্ছে, তো সেখান থেকে লোকসভাতে রিপ্রেজেন্টার বেশি থাকবে। এইরকমই একটা যে সিদ্ধান্ত গ্রহণ, সেটা হচ্ছে ডিলিমিটেশন। এটাকেই বলা হয় ডিলিমিটেশন, অর্থাৎ যেখানে যত বেশি লোক সংখ্যা থাকবে এবং সেই লোক সংখ্যাকে ডিল করার জন্য মাথার উপরে একজন এমপি রয়েছেন, এবার সেইখান থেকেই আর কি তোমার বেশি সংখ্যক প্রতিনিধিত্ব করবেন হচ্ছে লোকসভাতে। অপরদিকে যেগুলো যে স্টেটগুলো লোক সংখ্যাকে কন্ট্রোল করতে পেরেছে, যেখানে পপুলেশন অনেক বেশি কন্ট্রোল হয়ে গেছে, কারণ আমরা জানি যে দক্ষিণের যে স্টেটগুলো রয়েছে তারা অনেক বেশি শিক্ষিত এবং তারা তাদের সেই শিক্ষার পরিচয় অবশ্যই আমরা সেই স্টেটগুলোতেও দেখতে পাই। অনেক নতুন নতুন আপগ্রেডেশন আসে, নতুন নতুন আপডেট আসে, এবং তার মধ্যে লোক সংখ্যার যে পপুলেশন সেটাকেও কিন্তু কন্ট্রোল করে নিতে পেরেছে তামিলনাড়ু, কেরালার মতো জায়গাগুলো। তো কিন্তু তাদেরকে কোথাও যেন মনে হচ্ছে যে তারা নিজেরা কোথাও চিটেড ফিল হচ্ছে। মানে তারা বলছে যে আমরা 2026-এর এই উইমেন রিজার্ভেশন বিল বাতিল হওয়ার পিছনে এনাদেরও একটা বিরাট বড় প্রভাব রয়েছে। তার কারণ হলো তারা কোথাও ভাবছে যে ডিলিমিটেশনের কারণে তাদের প্রভাব কোথাও খর্ব হয়ে যাচ্ছে। অবশ্যই সেটা তো কোনো একটা দিকে মনে হতেই পারে তাদের। তো এটাই হলো বিষয়, এই যে আসন আবর্তন। তাহলে কি প্রত্যেক লোকসভাতে মানে প্রত্যেক নির্বাচনের আগে আগে আমাদের কি হয় না, নতুন করে তোমার লোকসভার সিট ধরা হয়, ঠিক আছে? মানে ধরো প্রত্যেকটা পপুলেশন 10 বছর অন্তর অন্তর পপুলেশন কাউন্ট করা হচ্ছে। তো এই 10 বছর অন্তর অন্তর পপুলেশন কাউন্টের পরে তার উপর ভিত্তি করে সেই লাস্ট যে পপুলেশন কাউন্ট হলো, সেন্সাস হলো, সেই সেন্সাসের ওপর ভিত্তি করে লোকসভাতে আসন যে ডিস্ট্রিবিউশনটা সেটা ডিসাইড করা হয়। এবারে যেটা আমাদের লাস্ট সেন্সাস হয়েছিল সেই 2011 সালে, তো 2011 সালে আমাদের যে লোক সংখ্যা ছিল তার তুলনায় 2026 সালের লোক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এইবার 2021 সালে আমাদের সেকেন্ড যে মানে আমাদের 2011-র পরের যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটা কোভিডের কারণে হয়নি, বাতিল হয়ে গেছে। তো সেটা পিছিয়ে এখন 2026 সালের শুরু হয়েছে মাত্র, কিন্তু সেটা শেষ হতে হতে 2027 সাল হয়ে যাবে, এবং 2027 সালের পরে সেন্সাস কমপ্লিট হয়ে সেখান থেকে আউটপুট পেতে সেটা 2028 সাল। 2028 সালে ডিলিমিটেশনের ওপরে আসন সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি হতে হতে 2029 সালে ভোট। তো এটা হচ্ছে আমাদের আইডিয়াল একটা সিনারিও, যেটা কোনোদিনও সম্ভব হওয়ার কথা নয়। তাই জন্য সরকার থেকে বলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব এই উইমেন রিজার্ভেশন বিলকে ইমপ্লিমেন্ট করার কথা, কিন্তু তার জন্য আমাকে ওয়েট করলে হবে না। কারণ আমি যদি 2027-2028 পর্যন্ত ওয়েট করে যাই, যে আমাদের এখন যে নতুন সেন্সাস শুরু হয়েছে তার উপর ভিত্তি করে আমি ডিলিমিটেশন আনবো, তার উপর ভিত্তি করে আমি আসন সংরক্ষণ ডিসাইড করব, তাহলে পরে কিন্তু কোনোভাবেই 2029-এর মানে যে ইলেকশন রয়েছে তার আগে এই সংরক্ষণ করা পসিবল নয়। তাই জন্য সরকার বলেছে যে আমরা ওয়েট করব না, আমাদের যেটা আগের যে সেন্সাস ছিল অর্থাৎ সেই সেন্সাসের ওপর বেস করেই আমরা করা শুরু করে দেব। কিন্তু সেটা হলেও তো অনেক প্রবলেম, তাই না? কারণ 2011 থেকে 2026 একটা হিউজ ডিফারেন্স আমাদের পপুলেশনের মধ্যে। কারণ আগে আমরা তাও চায়নার থেকে পিছিয়ে ছিলাম পপুলেশনের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা চায়নাকে ছাড়িয়ে নাম্বার 1 কান্ট্রি হয়ে গেছি, যেটা পপুলেশনের সব থেকে অধিক পপুলেশন আমাদের ইন্ডিয়াতে দেখা যায়। তো এইগুলো একটা বিশাল বড় সমস্যা, বিশাল বড় জট এখানে পাকিয়ে আছে। সেটার কথাই এখানে বলা হয়েছে যে রাজনৈতিক ঐক্যমতের ক্ষেত্রে আমরা 81তম যে সংশোধনী বিল 1996-এ হয়েছিল, যেটাকে 2002 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল, পরবর্তীকালে 2026 সাল পর্যন্ত আবার এক্সটেন্ড করে দেওয়া হলো, সেটা প্রবল বিরোধিতা করা হয়েছিল। অপরদিকে যদি আমরা 106তম যে সংশোধনী আইন, যেটা 2023 সালে এলো, যেটাকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যেটা আমি বললাম, সেইটাতে কিন্তু সবাই সমর্থন করেছিল।
এবং দেখো সেইখানে বলা হয়েছিল যে এটা ডিলিমিটেশনের পরেই ডিসাইড করা হবে, বাট এখানে কিন্তু ডিলিমিটেশনের কোনো গল্প ছিল না, এখানে শুধু সেন্সাসের গল্প ছিল যে সেন্সাসের ওপর ভিত্তি করে সেটা করা হবে, কিন্তু এখানে ডিলিমিটেশনের ব্যাপারটা চলে এসেছিল। এবার বর্তমান অবস্থায় কি রয়েছে, বর্তমান অবস্থায় এই বিলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, 81তম সংশোধনী বিল যেটা, সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আর কোনো আমাদের চর্চাই হওয়ার কথা না। কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হিসেবে এটাকে আমাদের জেনে রাখতে হবে যে এরকম একটা বিল পাশ করা হয়েছিল যেখানে ডিলিমিটেশনের কোনো গল্প ছিল না, কিন্তু 106তম সংশোধনী আইন যেটা 2023 সালে মানে তোমার আনা হয়, সেখানে কিন্তু ডিলিমিটেশনের ব্যাপারটা থাকে, কিন্তু সেটা আনার পরেও এখনো পর্যন্ত 2026 সাল হয়ে গেল যেখানে এটাকে ইমপ্লিমেন্ট করার কথা ছিল কিন্তু করা যেতে পারেনি। এবার আমাদেরকে একটুখানি দেখতে হবে যে কোটার ভিতরে কোটা, এটাও একটা বিরাট বড় প্রবলেম চলে এসেছে। দেখো, উইমেনদের জন্য রিজার্ভেশন করা হবে, উইমেন একটা ইটসেলফ কোটা হিসেবে ডেডিকেটেড হচ্ছে। এইবার যদি মহিলাদের এই আসন সংরক্ষণের মধ্যেও যদি আবার এসসি এসটি ইউআর এইভাবে ভাগ করে দেওয়া হয়, সেখানেও কিন্তু একটা বিরাট বড় প্রবলেম চলে আসছে। কারণ দেখো, এটা যদি পুরো নীল যে গোলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরো আসন সংরক্ষণের 33%। তার মধ্যে আবার বলা হচ্ছে যে জেনারেল বা আনরিজার্ভ যেটা রয়েছে সেটা হবে হচ্ছে এসসি কোটার 33% মহিলাদের জন্য, প্লাস এসটি কোটার আবার 33% মহিলাদের জন্য বাদ দিয়ে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে সেইটা জেনারেল বা ইউআরদের জন্য সংরক্ষিত করা হবে। এটা আমি কিন্তু পুরো মহিলাদের কথা বললাম, ঠিক আছে? তো এটা নিয়েও অনেক সমস্যা চলে আসছে যে কোটার ভিতরে কোটা কেন করা হবে, বা অনেকে বলছে কেন এটা করা হবে, অনেকে বলছে যে হ্যাঁ এটা করা মানে না হলে এসসি এসটিটা আবার অনেকটা ডিপ্রাইভ হয়ে যাবে। তো এরকমই প্রচুর কিন্তু জট এটার মধ্যে বাকি আছে। এবার তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই আইনে অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ধরো ওবিসি যারা রয়েছে তাদেরকে কিন্তু আলাদা করে কোনো ক্যাটেগরাইজ করা হয়নি, তারা ওই জেনারেলদের বা ইউআরদের মধ্যেই তাদেরকে রেখে দেওয়া হয়েছে। শুধুমাত্র এসসি বা এসটির একটা আলাদা ক্যাটাগরি করা হয়েছে, কিন্তু জেনারেল বা ইউআরদের মধ্যে ওবিসির দেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওদের কোনো আলাদা ক্যাটাগরি করা হয়নি, আলাদা উপকোটা রাখা হয়নি। এটা একটা আরো বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো অনেকগুলো প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি ফেস করতে হচ্ছে এই উইমেন রিজার্ভেশন বিলকে কেন্দ্র করে। আশা করছি তোমাদের কাছে গল্পটা বোঝাতে পারছি আমি। নেক্সট দেখো, আরেকটা জিনিস, এটা একটু বোঝার চেষ্টা করো, আইনের কার্যকারিতা, সময়সীমা এবং আবর্তন, এই যে রোটেশনটা হচ্ছে, এতক্ষণ আমি বলছিলাম যে সেন্সাসের উপর ভিত্তি করে হচ্ছিল, দেন ডিলিমিটেশনের ব্যাপারটাও এর মধ্যে ঢুকে গেল 2023 সালের পর থেকে। তো এটা দেখো, আইনটি কার্যকর হওয়ার পর প্রাথমিকভাবে 15 বছরের জন্য বলবৎ থাকবে, পরে সংসদ চাইলে আবারও এটার মেয়াদ পরিবর্তিত করতে পারে। এমনি এটা মানে বলা হয়েছিল 2026 সালে যদি এটা পাশ করা হয় তাহলে এটাকে 15 ইয়ার্সের জন্য বলবৎ করে রাখা হবে। আসন আবর্তন বা রোটেশনের কথা যদি আমি বলি, তাহলে ডিলিমিটেশনের উপর নির্ভরশীল হচ্ছে এইটা, যার জন্যই কিন্তু সবথেকে বড় প্রবলেমটা দেখা দিচ্ছে। প্রত্যেক ডিলিমিটেশনের পরেই সংরক্ষিত আসনগুলো আবর্তিত বা পরিবর্তন করা হবে, এটাই বলা হচ্ছে, সাধারণ নির্বাচনের পর নয়। তার মানে এখানে ইলেকশন মেন ব্যাপারটা হচ্ছে না। উইমেন রিজার্ভেশন যেটা অপোনেন্ট টিমের বক্তব্য যে এটার মধ্যে সেন্সাস এবং ডিলিমিটেশনের ওপরে যাতে এই রোটেশনটা করা হয়, ইলেকশনের ওপরে ভিত্তি করে নয়। কিন্তু আমাদের যে সরকার তারা বলেছিল যে এটা ইলেকশনের ওপরে ভিত্তি করে করা হোক, কারণ যেহেতু 2029 সালে ইলেকশন আছে, তো তার আগে উইমেনদের জন্য এই সুযোগটা দিয়ে দেওয়া হোক। কিন্তু অপোনেন্ট টিম বলছে যে না, এর মধ্যে এটা ইলেকশনকে মুখাপেক্ষী করে আমরা করব না, এর মধ্যে সেন্সাস আর ডিলিমিটেশনকে মুখাপেক্ষী করে করব। কারণ একটু আগেই আমি বললাম যে যদি সেন্সাস কমপ্লিট করে জিনিসটা করা হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, 2029-এর ইলেকশন পেরিয়ে যেতে হবে, কারণ 2029-এর আগে কোনোভাবেই কিন্তু এটা করা সম্ভব নয় যদি আমরা 2027-এর এই যে সেন্সাস সেটার উপরে ভিত্তি করে করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই হলো বিষয়। এবার দেখো, 106তম যে সংশোধনী আইন সেটা আমাদের
বলা হলো যে এটা পুরোপুরি মানে 2023 সালে পাশ হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট করা হলো না। সেখান থেকে এটা লক হয়ে গেছে জাস্ট বিকজ অফ সেন্সাস বা আদমশুমারি। আইনটি কার্যকর করার জন্য নতুন সেন্সাসের তথ্য আমাদের দরকার। অ্যান্ড এটা এবার ডিলিমিটেশন কমিশন চলে এলো, সেন্সাসের ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে, এটা ডিলিমিটেশনে বলা হলো। এটা কিন্তু পুরো রিভিশনটা আমি তোমাদের দিচ্ছি। নেক্সট দেখো 2029 বা তার পরের নির্বাচনের মধ্যে এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্টেড করতে হবে। কিন্তু এর মধ্যে চলে এসেছে আর্টিকেল নাম্বার 334 এর এ, যেটা অনুযায়ী বলা হয়েছে এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই সংরক্ষণ আটকে আছে। ওকে, তাহলে 334 এ এই আর্টিকেলটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো। এখানেই বলা হয়েছে যে এই বিলটা কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে, কেন ইমপ্লিমেন্ট করা যায়নি। তো এই হলো টোটাল বিষয়টা যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের কাছে ব্যাখ্যা করতে চাইলাম। এখান থেকে আমাদের 86তম সংশোধনী থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে আমাদের 33% আইনের জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে আমাদের নারী শক্তি বন্ধন অধিনিয়ম থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে আমাদের 2023-এর যে 106তম সংশোধনী বিল সেখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং 2026-এর উইমেন রিজার্ভেশন বিল ইমপ্লিমেন্ট কেন হলো না, তার পিছনে কি কি রিজন আছে, সেগুলো স্টেটমেন্ট ভিত্তিকও প্রশ্ন তোমাদের কাছে দিতে পারে। আশা করি ক্লিয়ার করাতে পারলাম। আর লাস্টলি এইটুকু জেনে রাখো যে ধারা 81-এর মধ্যে আমাদের বলা আছে লোকসভার গঠনের কথা, মানে কতগুলো আসন নিয়ে লোকসভা গঠিত হবে, কোন কোন স্টেটের থেকে কারা কারা কতজন রিপ্রেজেন্টার থাকবেন আমাদের লোকসংখ্যার আসনের মধ্যে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আর আর্টিকেল নাম্বার 82-এর মধ্যে বলা আছে যে প্রত্যেক সেন্সাসের পর পুনরায় বিন্যাস করা হবে। এই দুটো আমাদের কিন্তু সংবিধানের মধ্যেই বলা আছে, ঠিক আছে। এবং দেখো জনসংখ্যার পরিবর্তনের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভা আসনগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ডিলিমিটেশন, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। শেষ ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছিল কত সালে? 2001 সালে। 2001 সালের সেন্সাসের ভিত্তিতেই তৈরি হয়েছিল, যা সম্পন্ন হতে কিন্তু 5 বছর টাইম নিয়েছিল। তাই জন্যই আমি বলছি 2027 সালে যদি আমাদের সেন্সাস বেরোয়, তারপরেও কিন্তু প্রায় 5 থেকে 6 বছর টাইম নিয়ে যাবে যে সেটাকে ইমপ্লিমেন্ট করতে। তো এটা একটা বিরাট বড় বিষয়, হঠাৎ করে বললে হঠাৎ করেই হওয়া সম্ভব নয়। এবং সরকারও যেটা বলছে যে 2011 সালের ওপর ভিত্তি করেই করে দাও, সেটাও কোথাও মানে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে বা সেটাও কিন্তু একটুখানি ইম্পসিবলই ঠেকছে, কারণ এখন আমাদের সেই ক্ষেত্রে জনসংখ্যা অনেকটাই বেড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে কোথাও সাউথের যে তোমার স্টেটগুলো রয়েছে তারা কোথাও ডিপ্রাইভ হচ্ছে, এবং তারা কোথাও মনে করছে যে এটা তাদের কি লুফল আছে, তারা তো চেষ্টা করে তাদের পপুলেশন কন্ট্রোল করে ফেলেছে, তাহলে কেন এক্সট্রা সুযোগ পেয়ে যাবে ইউপি বা বিহারের লোকজন? যদিও এখনকার যে আমাদের সরকার তারা বলছেন যে তারা ইউপি বা বিহারকে এক্সট্রা সুযোগ দেবেন না, কিন্তু অপোনেন্ট টিম যারা রয়েছেন যেরকম রাহুল গান্ধী থেকে শুরু করে বাকিরা, তারা বলছে যে এর কি গ্যারেন্টি আছে যে তোমরা দেবে না? তো এইরকমই একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে, এরকমই একটা বিষয় নিয়ে সমস্ত ঘোটালা চলছে। এগুলো একটা বিরাট বড় সমস্যা, যেই সমস্যাটা সমাধানের চেষ্টা করা অবশ্যই দরকার, কিন্তু সেটা নতুন সেন্সাস বা ফেব্রুয়ারি 2027 শেষ করেই ডিলিমিটেশন করলে 2029 সালের মধ্যে মহিলাদের আসন সংরক্ষণ কার্যকর করা প্রায় অসম্ভব, যেটা আমি এতক্ষণ তোমাদের বললাম। তো তার জন্য আমাদের কি করতে হবে? 131তম সংবিধান সংশোধনী বিল, যেটা 2026 সালে বেরোনোর কথা ছিল, ঠিক আছে, সেইটার লক্ষ্য কি ছিল না 2027 সালের সেন্সাসের জন্য অপেক্ষা না করে 2011 সালের সেন্সাসের ডেটা ব্যবহার করেই করা হোক, এটা সরকারের বক্তব্য। আর লোকসভার আসন সেক্ষেত্রে 543 থেকে বাড়িয়ে 850, হ্যাঁ সেটাই করে দেওয়া হবে, যার মধ্যে 815 হচ্ছে মানে 835 এবং 815 এবং 35 এইরকম একটা ভাগ রাখার কথা বলা হয়েছিল, ঠিক আছে। ওকে, তো অবশ্যই এই সংবিধান আমাদের বাতিল করে দেওয়া হলো, কারণ লোকসভায় আমরা জানি যে এই সংশোধন যদি মানে এটা তখনই ফলপ্রসূ হতো বা তখনই সেটা প্রতিষ্ঠিত হতে পারতো বা ইমপ্লিমেন্টেড হতে পারতো যদি সেটা উপস্থিত যে জনসংখ্যা ছিল তার 2/3 ভোট পেত, বাট সেটা
অতিক্রম করতে পারেনি। সপক্ষে ভোট দিয়েছিল 298 জন এবং বিপক্ষে ভোট দিয়েছিল 230 জন। অতএব এটা কোনোভাবেই সম্ভব করা হয়নি যে 2/3 ভোটে কিন্তু এই বিলটা জিততে পারেনি। তো এই হলো আজকের মোটামুটি একটা ডেটা যেটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট এবং বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল সম্পর্কে তোমরা জানতে পারলে। অবশ্যই দেখে রাখো যে ডিলিমিটেশন বিল 2026 যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এবং এর সাথে জড়িয়ে আছে অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2026 যেটাকেও প্রত্যাহার করে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত আমাদের 2023 সালের সেই আইনটাই রয়েছে, সেই বিলটাই পাশ করা অবস্থায় রয়েছে। নতুন যেগুলো 2026 সালে আনার কথা বলা হয়েছিল, উইমেন রিজার্ভেশন বিল 2026, ডিলিমিটেশন বিল 2026 এবং ইউটি রিজার্ভেশন বিল 2026, এই তিনটেই কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে গেল, কারণ 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোটে জিততে পারেনি। তো এই হচ্ছে আজকের বিশেষ একটা নিউজ তোমাদের জন্য ছিল। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু তোমাদের মনের মধ্যে যা যা কিছু ডাউট ছিল এই বিষয়টাকে নিয়ে সেগুলো ক্লিয়ার হয়েছে। অবশ্যই সেশনটাকে আরো বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও, যাতে আরো সকলে জানতে পারে যে এটা কেন ফলপ্রসূ করা গেল না, এবং তার জন্য বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের ভুল ধারণা বা ভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলো আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তোমাদেরও কি বক্তব্য এই উইমেন রিজার্ভেশন বিল নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যেও, পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে জয়েন হওয়ার লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা ইচ্ছুক অবশ্যই Y1012 এই কোডটাকে ব্যবহার করে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে জয়েন করে যাও। 20 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।